জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম অনার্স তৃতীয় বর্ষ, কোর্স কোড 231607। কোর্সের নাম আধুনিক ইউরোপের ইতিহাস। লেকচার নম্বর 3। লেকচারের শিরোনাম ভিয়েনা সম্মেলন, ইউরোপীয় সংঘ এবং ম্যাটারনিক যুগ। আমি ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, এমসি কলেজ, সিলেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আমি আগেই পেশ করেছি লেকচারের শিরোনামগুলো। এই পর্যায়ে আমি আলোচনা করছি ভিয়েনা সম্মেলন সম্পর্কে। ভিয়েনা সম্মেলন, এটাকে কংগ্রেসও বলা হয়। রক্ষণশীল ইউরোপ 1815 থেকে 1848 সাল সময়কালকে বলা হয় রক্ষণশীল ইউরোপ। নেপোলিয়ান পরবর্তী রাজনীতির বৈশিষ্ট্য ছিল দুইটি, রক্ষণশীল রাজনীতি, উদারনীতি রাজনীতি। অর্থাৎ রক্ষণশীল রাজনীতি বলতে এখানে বোঝানো হয়েছে রাজতন্ত্র টিকে থাকবে, আর উদারনীতি রাজনীতি বলতে রাজতন্ত্র থাকবে না, প্রজাতন্ত্র হবে। এ দুটো ধারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব ভিয়েনা সম্মেলনের প্রধান ঘটনাগুলির দিকে। ভিয়েনা সম্মেলন হয় 1815 সালে। প্রথম বৈঠকটি হয় ভিয়েনাতে, দ্বিতীয় বৈঠকটি হয় ভিয়েনাতে। প্রথম বৈঠকটি হয় 1814 সালে, দ্বিতীয় বৈঠকটি হয় 1815 সালে। এই বৈঠকে অংশগ্রহণ করছে কারা? 4টি দেশ: অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড এবং ফ্রান্স। এই ভিয়েনা সম্মেলন তথা ভিয়েনা কংগ্রেসের সভাপতি ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ। এই ভিয়েনা বৈঠকে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়। 5টি চুক্তি কি কি, এই জিনিসগুলো আমরা এই পর্যায়ে দেখে নিব। 5টি চুক্তি হলো চপুর চুক্তি, প্যারিস চুক্তি, ভিয়েনা চুক্তি, পবিত্র চুক্তি এবং চতুঃচুক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিয়েনা সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে সমস্যা দেখা দেয়। কি কি সমস্যা দেখা দেয় সেগুলি সম্পর্কে আমি এখন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিয়েনা সম্মেলনে 1 নম্বর যে সমস্যা দেখা দেয়, ভাগ বাটোয়ারার প্রশ্ন। অর্থাৎ নেপোলিয়ান বোনাপার্ট তিনি তার সময়কালে যে সমস্ত রাজ্যগুলো তিনি দখল করেছেন, এই সমস্ত দেশগুলো কে কিভাবে কার দখলে নেবে, এগুলো নিয়ে নেতৃবৃন্দের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। নেপোলিয়ান বোনাপার্ট 1789 থেকে 1814 সময়কালের মধ্যে যে সমস্ত রাজ্যগুলো তিনি দখল করেছেন, এই সমস্ত রাজ্যগুলোকে বন্টন করে দেন। বিলুপ্ত ফরাসি রাজতন্ত্র আবার ফিরে আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিয়েনা সম্মেলনে রক্ষণশীল রাজনীতির প্রতিফলন ঘটেছে। কিভাবে ঘটেছে প্রতিফলন? ফরাসি বিপ্লবের আদর্শ বিলুপ্ত হয়। বুরবু বংশের অষ্টাদশ লুই সিংহাসনে অধিষ্ঠিত হয়
1815 থেকে 1848 সময়কাল পর্যন্ত এই সময়কালটাকে বলা হয় মেটার্নিক যুগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব ভিয়েনা সম্মেলনে কি কি ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলো কি কি? 1814 সালের 1 নভেম্বর ভিয়েনাতে সম্মেলন শুরু হয়। 1825 সালের 30 মে ভিয়েনাতে সম্মেলন শেষ হয়। 1814 সালের 1 নভেম্বর থেকে 1825 সালের 30 মে পর্যন্ত 7 মাস সময় নেয় বিভিন্ন চুক্তি সম্পাদন করতে। এই চুক্তিগুলো কি ছিল? চুক্তিগুলি ছিল 5টি: চমুর চুক্তি, প্যারিস চুক্তি, ভিয়েনা চুক্তি, পবিত্র চুক্তি, চতুশক্তি চুক্তি। এই চুক্তিগুলো ছিল চতুশক্তির মধ্যে দর কষাকষি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিয়েনা সম্মেলনে ভবিষ্যৎ ইউরোপ কি হবে এগুলো নিয়ে কিছু নীতি গ্রহণ করার চেষ্টা করে। উপর্যুক্ত চুক্তির আলোকে কিছু নীতি গ্রহণ করা হয়, কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তির ভারসাম্য নীতি। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এ পর্যন্ত আমরা ভিয়েনা সম্মেলন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করলাম। এবার পর্যায়ে আমরা ভিয়েনা সম্মেলনের মূল্যায়ন করার চেষ্টা করব। ভিয়েনা সম্মেলনের মূল্যায়ন: রক্ষণশীলতা, প্রতিক্রিয়াশীলতার সম্মেলন। ভিয়েনা সম্মেলন কংগ্রেস নয়, বিজয়ী শক্তির সম্মেলন। ভিয়েনা সম্মেলন জাতীয়তাবাদকে দমন করার সম্মেলন। ভিয়েনা সম্মেলনের চুক্তিতে বৃহৎ শক্তিগুলো সন্তুষ্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব ইউরোপীয় সংঘের দিকে। ইউরোপীয় সংঘ কি? ইউরোপীয় সংঘকে ইংরেজিতে বলা হয় কনসার্ট অফ ইউরোপ। এর বাংলা অর্থ ইউরোপীয় সংঘ, ইউরোপীয় সমিতি, ইউরোপীয় জোট ইত্যাদি যে নামই বলি না কেন। ইউরোপীয় শক্তিধর রাষ্ট্রগুলোর একটি সমিতি হলো ইউরোপীয় সংঘ। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্যকে ধরে রাখার প্রয়োজনে একটি সমিতি গঠন করা প্রয়োজন দেখা দেয়। এই প্রয়োজনের তাগিদ থেকে মূলত ইউরোপীয় সংঘের উদ্ভব হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব ইউরোপীয় সংঘের উদ্দেশ্য কি। ইউরোপীয় সংঘের উদ্দেশ্য ভিয়েনা কংগ্রেসের নীতি বাস্তবায়ন করা। ভিয়েনা সম্মেলনে যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করার জন্য ইউরোপীয় সংঘ সৃষ্টি করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব ইউরোপীয় সংঘের কাঠামো। ইউরোপীয় সংঘ কাঠামো দুই ধরনের: পবিত্র চুক্তি, চতুশক্তি চুক্তি। তো পবিত্র চুক্তিতে ভিয়েনা চুক্তি বা ভিয়েনা সম্মেলন সফল হয়নি। চতুশক্তি চুক্তিতে ভিয়েনা সম্মেলন বা ভিয়েনা কংগ্রেস সফল হয়েছে। অর্থাৎ ইউরোপীয় সংঘ
চতুশক্তি চুক্তির মাধ্যমে মূলত ইউরোপীয় সংঘের উদ্ভব হয়েছে। চতুশক্তি চুক্তি বা ইউরোপীয় সংঘের মধ্যে 5টি সম্মেলন হয়। একটি 1818 সালে, আরেকটি 1820 সালে, আরেকটি 1821 সালে, 1822 সালে, 1825 সালে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব 1818 সালে কি চুক্তি হয়। 1818 সালে আইলা চাপেল সম্মেলন হয়। 1820 সালে ট্রোপো সম্মেলন হয়। 1821 সালে লাইবেক সম্মেলন হয়। 1822 সালে ভেরোনা সম্মেলন হয়। 1825 সালে পিটার্সবার্গ সম্মেলন হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব ইউরোপীয় সংঘের উদ্যোক্তা ও নেতৃবৃন্দ কারা ছিলেন তাদের সম্পর্কে এ পর্যায়ে জেনে নিব। ইউরোপীয় সংঘের উদ্যোক্তা ও নেতৃবৃন্দ অস্ট্রিয়া ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটারনিখ। তিনি অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী মর্যাদা সম্পন্ন পদে ছিলেন। রাশিয়া, যার প্রথম আলেকজান্ডার রাশিয়ার সম্রাট ইউরোপীয় সংঘের উদ্যোক্তা ও নেতৃবৃন্দের একজন। প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রান্সিস প্রাশিয়া। কেসলোরিক উপরে কেনিং, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ইউরোপীয় সংঘের উদ্যোক্তা ও নেতৃবৃন্দের একজন ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব আইলা চাপেল সম্মেলন 1818 কি হয়েছিল। আইলা চাপেল সম্মেলন 1818-তে ফ্রান্সকে ইউরোপীয় শক্তি সংঘের অধীন করা হয়। আইলা চাপেল সম্মেলনে ফ্রান্সকে ইউরোপীয় সংঘের পঞ্চম শক্তিতে পরিণত করা হয়। আইলা চাপেল সম্মেলনে ফ্রান্সকে 70 কোটি মুদ্রা ক্ষতিপূরণ জরিমানা করা হয়। আইলা চাপেল সম্মেলনে ইউরোপীয় সংঘকে শক্তিশালী পরিষদ ঘোষণা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব ট্রোপো সম্মেলনে। ট্রোপো সম্মেলন 1820। ট্রোপো সম্মেলন মূলত ছিল মেটারনিখের একটি ঘোষণাপত্র। চরম রক্ষণশীল আবার জাতীয়তাবাদী আন্দোলন বিরোধী। এই ট্রোপো সম্মেলনে রাজা ও রাজতন্ত্রকে চরম ক্ষমতা প্রদান করা হয়। এই ট্রোপো সম্মেলনে আগে বলা হয়েছে মেটারনিখ একটি ঘোষণাপত্র ছিল। এই ঘোষণাপত্রে বলা হয়েছে রাজা দেশের সংবিধান জারি করবেন, কিন্তু এতে ইংল্যান্ড আপত্তি জানায়। ট্রোপো সম্মেলনে বলা হয়েছে রাজা দেশের কর্ণধার। লাইবেক শহরে এই সম্মেলনটি হয়েছিল বলে ইতিহাসে এই সম্মেলনটি লাইবেক সম্মেলন
1821 নামে পরিচিত। লাইবেক সম্মেলন ইউরোপীয় সংঘের তৃতীয় সম্মেলন। পঞ্চ শক্তিধর রাষ্ট্রগুলোকে লাইবেক সম্মেলনে মূলত ঐক্যবদ্ধ করা হয়। উদ্দেশ্য হলো স্পেন ও ইতালির বিদ্রোহ দমন করা। আর এর লক্ষ্য নিয়ে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ এগিয়ে যান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব ভেরোনা সম্মেলনের দিকে। ভেরোনা সম্মেলন 1822 সালে হয়েছে। ভেরোনা সম্মেলন বা ভেরোনা বৈঠক ইউরোপীয় সংঘের চতুর্থ বৈঠক। আর ভেরোনা শহরে এই বৈঠক বা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বলে ইতিহাসে এটি ভেরোনা সম্মেলন 1822 নামে অভিহিত। ফ্রান্স তখন ইউরোপীয় সংঘের পঞ্চম সদস্য, কিন্তু ফ্রান্স ইউরোপীয় সংঘের পঞ্চম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে ইংল্যান্ড সমর্থন করেনি। এই কারণে ইংল্যান্ড ইউরোপীয় সংঘ থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব সেন্ট পিটার্সবার্গ সম্মেলন এর দিকে। ইতিহাসে দেখা যাচ্ছে সেন্ট পিটার্সবার্গ সম্মেলন 1825 সালে হয়েছে এবং বলা হয়ে থাকে সেন্ট পিটার্সবার্গ সম্মেলন ইউরোপীয় সংঘের শেষ সম্মেলন। এই সম্মেলনটি হয়েছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। এই সম্মেলনে অস্ট্রিয়া রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। তাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে ইউরোপীয় সংঘের ভাঙ্গন সৃষ্টি হয়। ইউরোপীয় সংঘের উদ্যোক্তা অর্থাৎ সেন্ট পিটার্সবার্গ সম্মেলনের মেন উদ্যোক্তা রাশিয়া, প্রথম আলেকজান্ডার। সেন্ট পিটার্সবার্গ সম্মেলনে মূল সমস্যা হলো বলকান অঞ্চলের সমস্যা নিয়ে, পূর্ব ইউরোপ বা বলকান অঞ্চলের সমস্যা নিয়ে এই বৈঠক। তুরস্কের শত্রু রাশিয়া গ্রিসের পক্ষে অবস্থান নেয়। ইতিমধ্যে ইংল্যান্ড এই সম্মেলন বর্জন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব মেটারনিখ যুগ সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার জন্য। মেটারনিখ, আমরা জানি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর ছিলেন মেটারনিখ। তাকে প্রধানমন্ত্রী বলা হয় কারণ চ্যান্সেলর পদটি প্রধানমন্ত্রী পর্যামর্যাদা সম্পন্ন। মেটারনিখ যুগ 1815 থেকে 1848, এই সময়কালটাকে বলা হয় মেটারনিখ যুগ। 1799 থেকে 1815 এই সময়কালে ইউরোপের রাজনীতির নিয়ন্ত্রক ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। আবার 1815 থেকে 1848 সময়কালে ইউরোপীয় রাজনীতির নিয়ন্ত্রক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ। মেটারনিখের রক্ষণশীল নীতি শুধু অস্ট্রিয়ায় নয়, ইউরোপের সকল দেশেই কম বেশি প্রযোজ্য। মেটারনিখের এই নীতি ও যুগ, মেটারনিখ ব্যবস্থা অর্থাৎ মেটারনিখের এই নীতি, মেটারনিখ ব্যবস্থা, মেটারনিখের যুগ ইতিহাসে মেটারনিখ যুগ নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেটারনিখ
অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পদে মেটার্নিক। এতদিন পর্যন্ত ইউরোপের রাজধানী ছিল প্যারিস, নেপোলিয়ন কেন্দ্রিক। 1815 সালের পরে ইউরোপের রাজধানী প্যারিস থেকে চলে যায় ভিয়েনায়। ইউরোপীয় সংঘ গঠনে মেটার্নিকের ভূমিকাই বেশি ছিল। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দেশে বিদেশে যে নীতি মেটার্নিক অনুসরণ করেছিলেন, সে নীতি ইতিহাসে মেটার্নিক ব্যবস্থা নামে পরিচিত। 1809 থেকে 1848 সময়কাল ইতিহাসে মেটার্নিক ব্যবস্থার যুগ নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব মেটার্নিক নীতির উদ্দেশ্যগুলো কি কি। মেটার্নিক নীতির কতগুলো উদ্দেশ্য ছিল? এর মধ্যে কয়েকটি উদ্দেশ্য হলো বিপ্লবের আদর্শ ঠেকাও, ফরাসি বিপ্লবের আদর্শ ঠেকাও। প্রকৃতপক্ষে রক্ষণশীলতার প্রতীক মেটার্নিক ব্যবস্থা। অস্ট্রিয়া ছিল একটি মিশ্র রাজ্য। নানা অঞ্চল, নানা রাজ্য নিয়ে অস্ট্রিয়া সাম্রাজ্য গঠিত ছিল। হ্যাবসবার্গ রাজবংশকে টিকিয়ে রাখার জন্য মূলত মেটার্নিক এই ধরনের নীতি অবলম্বন করেছিলেন। হ্যাবসবার্গ রাজবংশের রাজা ছিলেন তখন দ্বিতীয় জোসেফ। মেটার্নিকের নীতির উদ্দেশ্য ছিল দুইটি: সাম্রাজ্যকে সংঘবদ্ধ রাখা এবং অন্যান্য সাম্রাজ্যে প্রাধান্য বিস্তার করা। উক্ত উদ্দেশ্য বাস্তবায়নের দায়িত্ব মেটার্নিকের উপর বর্তায়। আর এই ধরনের স্থিতিবস্থা বজায় রাখার জন্য মেটার্নিক মনে করেন সম্মেলন খুবই প্রয়োজন। এজন্য মেটার্নিক ইউরোপীয় সংঘের নেতৃত্বে 4টি সম্মেলন করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব মেটার্নিক ব্যবস্থার ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে। মেটার্নিক এই পর্যন্ত যে ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন, এগুলোর মধ্যে ইতিবাচক দিক যেমন রয়েছে তেমনি রয়েছে নেতিবাচক দিক। ইতিবাচক দিকগুলো কি কি? ইতিবাচক দিকগুলো হলো এই: ঐক্যবদ্ধ ইউরোপীয় জোট গঠন, অস্ট্রিয়ার সাম্রাজ্য রক্ষায় মেটার্নিক সফল কূটনীতির পরিচয় দিয়েছেন। এবার নেতিবাচক দিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেটার্নিক যে নীতি অবলম্বন করেছেন বা ব্যবস্থা অবলম্বন করেছেন, এক্ষেত্রে যদি আমরা তাকাই তাহলে দেখব তার কতগুলো নেতিবাচক দিক। নেতিবাচক দিকগুলো কি কি? ফরাসি বিপ্লবের চেতনা অস্বীকার করে। আমরা জানি ফরাসি বিপ্লবের মূল বাণী তিনটি: সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। এই বাণীগুলোকে মেটার্নিক অস্বীকার করেন এবং এগুলির প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টা করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব মেটার্নিক সম্পর্কে। মেটার্নিক, তার পুরো নাম প্রিন্স
ক্লিমেন্স ভন মেটারনিক। তিনি জন্মগ্রহণ করেন 1773 সালে জার্মানি। 1809 সালে মেটারনিক অস্ট্রিয়ার চ্যান্সেলর হয়েছিলেন। চ্যান্সেলর মানে প্রধানমন্ত্রীর মর্যাদা সম্পন্ন পদ। অস্ট্রিয়ার সরকার ব্যবস্থা ছিল রক্ষণশীল রাজতন্ত্র। আর তৎকালীন সময়ে যে রাজবংশ ছিল, বিখ্যাত একটি রাজবংশ, তার নাম হ্যাবস রাজবংশ। মেটারনিকের নীতি ও মেটারনিক যুগ। স্থিতাবস্থা, শাসন করো, কোনো সংস্কার বা পরিবর্তন নয়। 1848 সালের বিপ্লবে মেটারনিকের পতন হয়। মেটারনিক দেশ ছেড়ে ইংল্যান্ডে চলে যায়। ওখানে তিনি স্বেচ্ছায় নির্বাসন নেন। অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় জোসেফ হ্যাবসবার্গ রাজপরিবারের মেটারনিককে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন এবং তার সময়কালটা ছিল মূলত 1815 থেকে 1848। পূর্বেই বলা হয়েছে 1815 পর্যন্ত ইউরোপ নিয়ন্ত্রিত ছিল নেপোলিয়ান কর্তৃক। 1815 থেকে 48 সময়কাল পর্যন্ত ইউরোপ নিয়ন্ত্রিত ছিল মেটারনিক কর্তৃক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত আমি তোমাদের সামনে ভিয়েনা সম্মেলন, মেটারনিক যুগ এবং ইউরোপীয় সংঘ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা যারা আমার এই ভিডিও শুনেছো তারা এগুলো যদি পর্যায়ক্রমে মনে রাখার চেষ্টা করো, মনোযোগ দিয়ে শুনো, তাহলে ভিয়েনা সম্মেলন, মেটারনিক যুগ এবং ইউরোপীয় সংঘ সম্পর্কে তোমাদের কিছুটা হলো ধারণা আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে নিব অস্ট্রিয়ার রাজধানী কোথায়। আমি বলে দিচ্ছি, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ইংল্যান্ডের রাজধানী জার্মান, ফ্রান্সের রাজধানী প্যারিস, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব এই যে টপিকসগুলো আলোচনা করলাম, এই টপিকসগুলো আলোচনা করতে গিয়ে আমি যে সমস্ত বইয়ের সহযোগিতা নিয়েছি, এগুলোর মধ্যে 1 নম্বর A History of Modern Times from 1789, CTM Kettleby। 2 নম্বর যে বইটির সহযোগিতা নিয়েছি তার নাম ইউরোপ ইন দ্য 19th and 20th century, 1963। এটির লেখক লিপসন ই। 3 নম্বর যে গ্রন্থটি তার নাম ইউরোপের রাজনীতি ও কূটনীতি, লেখক আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, 1988। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সামনে লেকচার নাম্বার 3 নিয়ে আলোচনা করেছি। লেকচার নাম্বার 1-এ আলোচনা করেছি ইতিহাসের যুগ বিভাজন, প্রেক্ষিত আধুনিক ইউরোপ। ওই যে পড়াগুলো বলছি তোমাদের কি মনে আছে? আমি যদি জিজ্ঞাসা করি ইতিহাসের যুগ কত প্রকার, এর উত্তর আসবে ইতিহাসের যুগ 2 প্রকার, প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগকে বলা হয় পাথরের যুগ,
ঐতিহাসিক যুগকে বলা হয় মানব সভ্যতার যুগ। প্রাগৈতিহাসিক যুগ কি মনে আছে কত প্রকার? আমি বলে দিচ্ছি। পাথরের যুগ 3 প্রকার: নবপলীয় যুগ, মধ্যপলীয় যুগ, পুরোপলীয় যুগ। 1 নম্বর পুরোপলীয় যুগ, 2 নম্বর মধ্যপলীয় যুগ, 3 নম্বর নবপলীয় যুগ। আর ঐতিহাসিক যুগকে মানব সভ্যতার পরিপূর্ণ যুগ বলা হয়, কারণ এই যুগে সভ্যতা পরিপূর্ণতা লাভ করে। ঐতিহাসিক যুগ কত প্রকার কি মনে আছে? 1 নং লেকচারে আমি সেটা আলোচনা করেছি, আমি বলে দিচ্ছি। ঐতিহাসিক যুগ 4 প্রকার: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং উত্তর আধুনিক যুগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় লেকচারে শিরোনাম ছিল, দ্বিতীয় লেকচারে কি শিরোনাম ছিল মনে আছে? আমি বলে দিচ্ছি। দ্বিতীয় লেকচারের শিরোনাম হলো ফরাসি বিপ্লব ও নেপোলিয়ন বোনাপার্ট। তোমাদের কি মনে আছে ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। ফরাসি বিপ্লবের মূল বাণী ছিল 3টি: স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। আমাদের ইতিহাসের, আধুনিক ইউরোপের ইতিহাসের সময়কালটা আমাদের কোন যুগের সাথে মিলে? আধুনিক যুগের সাথে। কারণ আমাদের আধুনিক যুগের সূচনাকে ইউরোপের ক্ষেত্রে আমরা প্রথম জেনে নিই প্রাচীন যুগের সীমানা ইউরোপের ক্ষেত্রে। প্রাগৈতিহাসিক যুগ থেকে 476 পর্যন্ত সময়কালকে বলা হয় ইউরোপের ক্ষেত্রে প্রাচীন যুগ। 476 থেকে 1789 পর্যন্ত সময়কালকে বলা হয় ইউরোপের ক্ষেত্রে মধ্যযুগ। আবার কারো মতে 1453 পর্যন্ত সময়কালকে বলা হয় মধ্যযুগ। 1789 থেকে 1945 সাল পর্যন্ত সময়কালকে বলা হয় ইউরোপের ক্ষেত্রে আধুনিক যুগ। আবার 1945 থেকে বর্তমান পর্যন্ত সময়কালকে বলা হয় ইউরোপের ক্ষেত্রে উত্তর আধুনিক যুগ বা অত্যাধুনিক যুগ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এ পর্যন্ত তোমাদের সামনে যা আলোচনা করেছি, তোমরা যদি এগুলো মনে রাখার চেষ্টা করো তাহলে সফল হবে। যেমন এখানে আমি একটি কথা বলেছি, পবিত্র চুক্তি এবং চতুশক্তি চুক্তি। কি সেটা? চতুশক্তি চুক্তি মানে কি? ইউরোপীয় সংঘ। ইউরোপীয় সংঘ 5টি সম্মেলন করে। সেটা কি? আইলা চাপেল নামক একটি স্থানে 1818 সালে সম্মেলন হয়। 1820 সালে ট্রপু সম্মেলন হয় এবং এটি মেটার্নিক ঘোষণাপত্র নামে পরিচিত। 1821 সালে লাইবেক সম্মেলন হয়। লাইবেক শহরে সম্মেলন হয়েছিল বলে ইতিহাসে এটি লাইবেক সম্মেলন নামে পরিচিত। তারপর 1825 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এই সম্মেলন হয়। এই সম্মেলন রাশিয়ার উদ্যোগে হয়। এগুলোকে মনে আছে? এ পর্যায়ে আমরা চলে যাব, যদি জিজ্ঞাসা করি পবিত্র চুক্তি। পবিত্র চুক্তির উদ্যোক্তাকে? উদ্যোক্তা হলো রাশিয়া। পবিত্র চুক্তি কোনো সন্ধিপত্র ছিল না, এটি ছিল একটি ঘোষণা, নীতি বিষয়ক ঘোষণাপত্র। অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়ার এই চুক্তিতে স্বাক্ষর করে, কিন্তু ইংল্যান্ড স্বাক্ষরদানে অস্বীকার করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত
আমি তোমাদের সামনে যে জিনিসগুলো আলোচনা করলাম, এই জিনিসগুলো তোমরা যদি মনে রাখার চেষ্টা করো তাহলে তোমরাই উপকার পাবে। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন যে ভিয়েনা সম্মেলন বা ভিয়েনা কংগ্রেস কখন হয়েছিল? ভিয়েনা কংগ্রেস হয়েছিল 1815 সালের জুন মাসে, এবং ভিয়েনা সম্মেলনকে বলা হয় প্রথম আন্তর্জাতিক সম্মেলন। আন্তর্জাতিক সংগঠন গড়ার উদ্যোগ হলো ভিয়েনা সম্মেলন। নেপোলিয়ন ইউরোপের মানচিত্র পরিবর্তন করেছিলেন, ভেঙে দিয়েছিলেন পুরাতন রাজতন্ত্র। ভিয়েনা জোট ইউরোপকে পুনর্গঠন বন্টন করেন, ক্ষতিপূরণ বেশি দিতে হয় ফ্রান্সকে। এটি ভিয়েনা সম্মেলন বা কংগ্রেস। ভিয়েনা সম্মেলনের মূল উদ্যোক্তা ছিল কে? অস্ট্রিয়া। মনে আছে? অস্ট্রিয়া। আচ্ছা, কে বলতে পারবে ভবিষ্যৎ ইউরোপ কি হবে? ভবিষ্যৎ ইউরোপের হবে ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ, শক্তির ভারসাম্য নীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যন্ত ভিয়েনা সম্মেলন, ইউরোপীয় সংঘ এবং মেটার্নিক যুগ সম্পর্কে কিছুটা ধারণা নিলাম। আচ্ছা, যদি জিজ্ঞাসা করি ইউরোপীয় সংঘ এর অপর নাম কি? ইউরোপীয় সংঘের অপর নাম ইউরোপীয় সমিতি, ইউরোপীয় শক্তি জোট, ইউরোপীয় শক্তিধর দেশগুলোর সমিতি ইত্যাদি ইত্যাদি। ইউরোপীয় জোটকে ইংরেজিতে কি বলা হয়? কনসার্ট অফ ইউরোপ। এর বাংলা অর্থ হলো ইউরোপীয় সংঘ, ইউরোপীয় সমিতি, ইউরোপীয় শক্তি জোট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত আমি অনেকগুলো দেশের নাম আলাপ করেছি তোমাদের সামনে। আমি একটু জিজ্ঞাসা করব যে ইতালির রাজধানী কোথায়? মনে আছে? ইতালির রাজধানী রোম। গ্রিসের রাজধানী এথেন্স। ফ্রান্সের রাজধানী প্যারিস। পোল্যান্ডের রাজধানী ওয়ার্সো। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। সুইডেনের রাজধানী স্টকহোম। জার্মানির রাজধানী বার্লিন। রাশিয়ার রাজধানী মস্কো। তোমাদের কি মনে আছে কয়েকটি বিপ্লবের নাম, যেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম? যেমন ফরাসি বিপ্লব, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, ভারতীয় উপমহাদেশের সিপাহী বিপ্লব, তারপরে রাশিয়ার রুশ বিপ্লব। রুশ বিপ্লবকে বলশেভিক বিপ্লবও বলা হয়। এই জিনিসগুলো আমরা অধ্যায়ের একেবারে শেষ প্রান্তে গিয়ে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত আমি যা আলোচনা করলাম তোমরা মনোযোগের সহিত খেয়াল করবে এবং মনে রাখার চেষ্টা করবে। আর এই ধরনের ক্লাসের উদ্যোগ গ্রহণ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো রাখার চেষ্টা করতে হবে। তুমি যদি নিজে ভালো থাকো তাহলে তোমার মা বাবা, তোমার ভাই বোন, পরিবার পরিজন আরো যারা আছে তারা সবাই ভালো থাকবে। এখন তুমি যদি সচেতন না থাকো তাহলে যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।